বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আমরা যারা অনলাইন এর মাধ্যমে গণিত শিখতে বসেছি তাদেরকে প্রত্যেককে আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি তোমাদের যে ধারাবাহিক ক্লাস চলতেছে, আজকে জটিল সংখ্যার পঞ্চম লেকচার গত ক্লাসে হয়েছে, আজকে ষষ্ঠ লেকচার। আসলে আমি ধারাবাহিকভাবে যে প্রথম 5টা লেকচার করেছি ওখানে আমার সব অঙ্ক এসে গেছে। আজকে লেকচারটা তোমাদের থেকে কিছু সমস্যা শুনেছি, ওই যে সমস্যাগুলো পেয়েছি এই সমস্যাগুলো নিয়ে আজকে ক্লাসটা সাজানো হয়েছে। আর 2-3টা অঙ্ক আছে যা আমি করিনি, অথচ বইতে আছে। নতুন 2-3টা অঙ্ক নতুন করব। আর কিছু তোমাদের প্রবলেম আমার কাছে ইতিমধ্যে এসেছে, ওই প্রবলেমগুলোর উপরেই মূলত আজকের ভিডিওটা। ঠিক আছে, তাহলে আমরা কাজ শুরু করে দিই। আমি আজকে প্রথম যে অঙ্কটা করব, এরকম বইতে প্রায় বইতে 4-5টা অঙ্ক আছে। বলা থাকে মান বের করো, মান নির্ণয় করো। এখানে -3 রুট অফ আবার -3 প্লাস দিয়ে আবার -3, এভাবে ইনফিনিটি, এরকম একটা সিরিজ, এটা রুটের ভিতরে রুট, রুটের ভিতরে রুট, এইভাবে একটা সিরিজ। এরকম একটা না, বেশ কয়েকটা অঙ্ক পাঠ্য বইতে আছে। আবার এই অঙ্কগুলো পরীক্ষাও এসেছে। তাহলে এখানে আমরা দেখতেছি এই অঙ্কটার মধ্যে শুধু রুটের ভিতরে রুট, এরকম আমি কিন্তু ডট ডট দিয়ে ইনফিনিটি দিচ্ছি, এটা চলমান, এটা অনেক দূর যাবে। আমি যদি অঙ্কটা করতে চাই, আমি শুরুতেই পুরো অঙ্কটার মান ধরে নিচ্ছি, যে মানটা চেয়েছে মানটা ধরে নিচ্ছি এক্স, -3 প্লাস রুট আবার -3 প্লাস ডট 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 ইনফিনিটি ইকুয়াল টু এক্স ধরে নিচ্ছে। এখন যদি উভয় দিকে বর্গ করে দিই, তাহলে খেয়াল করে দেখো একটা মাইনাস কিন্তু -3 কিন্তু আউট হয়ে যাচ্ছে, -3 প্লাস ইনফিনিটি। আমরা যদি লক্ষ্য করি, আমার একটা রুট সরে গেছে, বাকি রুটগুলো রয়ে গেছে। আর আমি চাইলে রুট কিন্তু আরও লিখতে পারি। কেন লিখতে পারি? কারণ এটা ডট ডট ইনফিনিটি, তার মানে আমি যদি মনে করি যে আমি আরেকটা রুট বৃদ্ধি করব এখানে, যেহেতু ডট ডট আছে, অর্থাৎ আমি যদি এখানে অঙ্কটার জন্য আমার বোঝার সুবিধার জন্য আমি যদি আরেকটা রুট ইউজ করি, এই যে আরেকটা রুট ইউজ করলাম, -3 প্লাস ডট 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 ইনফিনিটি, আমি চাইলেই এরকম বৃদ্ধি করতে পারি, যতটা ইচ্ছা ততটা বৃদ্ধি করতে পারি। আমি ইচ্ছে করে একটা বৃদ্ধি করলাম, যাতে করে আমি বুঝাইতে পারি আমি প্রথম লাইনটা আর এই লাইনটা একই হয়ে গেছে। তাহলে অর্থাৎ তার হয়তো এটা এক্স, আমি যেটা শুরুতে ধরছি ওটা এক্স। তাহলে -3 প্লাস এই প্রথম যেটা ধরছি এক্স, সে এক্সটা এসে গেছে, ইকুয়াল টু এস স্কয়ার। এবার আমি যদি পক্ষান্তর করি, এস স্কয়ার -x প্লাস 3, অতএব আমরা একটা দ্বিঘাত সমীকরণ পেয়ে গেলাম। এখান থেকে আমরা দ্বিঘাত সমীকরণের সমাধানে যে আমাদের নিয়ম আছে, আমরা ওই নিয়ম অনুযায়ী যদি সমাধান করি, তাহলে কিন্তু আমরা এক্সের মানটা পেয়ে যাব। ধরো আমি এখানে এই দ্বিঘাত সমীকরণের সমাধানের যে আমরা নিয়মটা আছে, আমি যদি সরাসরি এক্সের মান লিখতে যাই, এক্স ইকুয়াল টু -b অর্থাৎ -1 প্লাস মাইনাস রুট ওভার -b অর্থাৎ -1 হোল স্কয়ার -4a ইন্টু সি ডিভাইডেড বাই টুয়াইস। তোমরা যারা ধারাবাহিক ক্লাস করেছো, এই দ্বিঘাত সমীকরণটা আমরা কিন্তু একাধিকবার ব্যবহার করেছি এই সপ্তাহে, অনেকবার। তাহলে আসো 1 প্লাস মাইনাস রুট ওভার, এখানে 3 × 12 -1 প্লাস 1 হয়ে যাবে, 12 থেকে এটা -11 হয়, -11 ডিভাইড বাই 2। আর -11-এর জন্য আমরা লিখতে পারি 1 প্লাস মাইনাস আই রুট 11 ডিভাইডেড বাই 2। আর কিছু করার নেই, ওরা যে বলছে এতর মান কত, এতর মান আমরা বলবো। এখন যেটা আমরা শেষ লাইনে পেয়েছি ওইটি। এই জাতীয় অঙ্ক আমি তোমাদেরকে যে কয়টা দিয়েছি, 2টা বাড়ি কাজ দেখা যায়, তোমরা চেষ্টা করলে পারবা। আরেকটা বাড়ি কাজ আমি অবশ্য যারা আমাকে প্রবলেম পাঠাইছিল, ওই প্রবলেমটা আমি বাড়ি কাজের মধ্যে করে দিয়েছি। তাই এখানে আমি একটা অঙ্ক আমি তোমাকে এখন করে দেখাইলাম, এরকম আরেকটা অঙ্ক আমি আমার পিডিএফে করে দিব। মোট 3টা অঙ্কের মধ্যে 2টা অঙ্ক হয়ে গেল। এবারে আমি যাচ্ছি আমার আজকের আলোচনা আরেকটা গুরুত্বপূর্ণ অঙ্ক। এই চ্যাপ্টারে আমি যে কয়টা অঙ্ক জটিল আছে, এর মধ্যে আমি বিভিন্ন লেকচারে আলাদা আলাদা করে বলেছি। এখন আমি পরপর 2টা অঙ্ক করব, যে অঙ্কগুলো পাঠ্য বইতে জটিল অঙ্ক হিসাবে স্বীকৃত আর মাঝে মাঝে পরীক্ষা আসছে। এরকম একটা অঙ্ক আমি এখন নিচ্ছি।
জাতীয় পরীক্ষায় অঙ্কটা এসেছে এবং জটিল অঙ্ক হিসেবে স্বীকৃত। আমি প্রশ্নটা একটু কমপ্লিট লিখব। প্রশ্নটা হলো 1 + x হোল টু দি পাওয়ার n ইকুয়াল টু a0 প্লাস a1x a2s স্কয়ার এভাবে প্লাস ডট 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 an x টু দি পাওয়ার n হইলে প্রমাণ করো যে a0 মাইনাস a2 প্লাস a4 মাইনাস ক্যাপ দিয়ে ডট ডট হোল স্কয়ার a1 মাইনাস a3 প্লাস a5 মাইনাস ডট 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 দি হোল স্কয়ার ইকুয়াল টু a0 a1 a2 a এভাবে চলতে থাকবে an ইকুয়াল টু দি পাওয়ার n। এই প্রশ্নটার একটা অসুবিধা হলো এই প্রশ্নটা দেখে বোঝার কোনো সুযোগ নাই এই অঙ্কটা আমার পাঠ্য বইয়ের কোন অধ্যায় আছে। তাই যারা আমরা জটিল সংখ্যা এখন পড়তেছি, জটিল সংখ্যা যখন আমি পড়ব, জটিল সংখ্যার ভিতরে আমি প্রশ্নটা পেয়েছি, এটা মুখস্থ রাখার চেষ্টা করব যে এরকম একটা অঙ্ক আমরা জটিল সংখ্যার মধ্যে পেয়েছি। আমি আগে বলছি এই অঙ্কটা দেখে বোঝার কোনো সুযোগ নেই এটা কোন অধ্যায় আছে অঙ্কটা। তাই প্রশ্ন দেখে বুঝে নিতে হবে এটা আমি শিখেছি জটিল সংখ্যার, এবং এই অঙ্কটার যে ধাপগুলো আমি এখন বলবো এই ধাপগুলো মুখস্থ রাখার মতো। যে কেউ যদি মুখস্থ না রাখো তাহলে অঙ্ক পারবে না। আমি শিক্ষক হিসাবে আমি এই অঙ্কটা যদি ভুলে যাই আমাকে নোট বই গাইড বই দেখতেই হবে। তুমিও ছাত্র হিসেবে যখন অঙ্কটা করবে একবার যদি ভুলে যাও তুমি চেষ্টা করেও অঙ্ক মিলিতে পারবে না, তুমি আমার করা অঙ্কটা আবার দেখতে হবে। তাই যে সকল অঙ্ক আমরা প্রশ্ন দেখে সরাসরি কি করতে হবে বোঝা যায় না ওই অঙ্কগুলোই আমি জটিল হিসেবে চিহ্নিত করি, আর সেই হিসেবে অঙ্কটা জটিল। অর্থাৎ প্রশ্ন দেখে বোঝা যায় না কী করতে হবে, আর এই প্রশ্ন দেখে বোঝা যায় না অঙ্কটা কোন অধ্যায় ভিত্তিক অঙ্ক। তাই আমি এই অঙ্কর ব্যাপারে আমি অবশ্যই গুরুত্ব দিব। আসো আমি অঙ্কটার প্রথম যে সিরিজটা দেওয়া আছে a0 a1x a2s স্কয়ার, আমি আরও দুই একটা পদ বাড়াইনি কারণ আমার প্রশ্নের মধ্যে দেখা যায় এখানে 5 পর্যন্ত দেখা যায়। আমার কাজের সুবিধার জন্য আমি আরও 2-3টা পদ বৃদ্ধি করে নিচ্ছি। a4x টু দি পাওয়ার 4 a5x টু দি পাওয়ার 5, অর্থাৎ আমার 5 পর্যন্ত দেখা যায় অ্যান্সারের মধ্যে আছে। 5 পর্যন্তই ধাপে ধাপে লিখলাম আর শেষ পদটা লিখলাম x টু দি পাওয়ার n, আর এটাকে আমরা নাম্বার দিলাম 1। আমি যদি x ইকুয়াল টু 1 যদি 1 নংয়ে বসাই তাহলে আমার দাঁড়ায় 1 + 1, অর্থাৎ একবারে লিখে দিই বাম পাশে 1 + 1 কত হবে, একবারে লিখে দিই টু দি পাওয়ার n, আর ডান পাশে আসবে a0 a1 a2, অর্থাৎ এক্সগুলো আর লেখা লাগবে না যেহেতু 1 ধরছে। এভাবে আমি চেষ্টা করি পুরাটা লিখলে কোনো অসুবিধা নেই, আর কম লিখলে 3 পর্যন্ত লিখলে হবে an। আমি কিন্তু এটা প্রমাণ অলরেডি করে ফেলছি, অঙ্কটার একটা অংশ প্রমাণ হয়ে গেছে আগেই। কেমনে দেখো ওই এত ইকুয়াল টু দি পাওয়ার প্রমাণ হয়ে গেছে, রেখে দিলাম প্রথম প্রমাণ হিসাবে এটাকে রেখে দিলাম, এটা নাম্বার দিলাম 2, এটা আমার লাগবে আবার। এবার 1 নং এ x ইকুয়াল টু i বসিয়ে পাই, তাহলে অনেকে হয়তো প্রশ্ন করতে পারো স্যার আমি কীভাবে বুঝবো এটা আই বসাবো। আমি শুরুতে এই অঙ্কের সূচনাতে এই কথা বলেছি, কিছু অঙ্ক আছে দেখে বোঝার কোনো সুযোগ নেই এটা কোন অধ্যায়ভিত্তিক অঙ্ক। প্রশ্ন দেখে যদি তুমি মনে রাখতে পারো তাহলে পারবা, এবং অঙ্কের যে ধাপ আমি বললাম যে মুখস্থ রাখতে হবে। আমি আই বসাইলে অঙ্কটা হবে, এটা আমার অঙ্ক দেখে মনে আসতে হবে। আমি ডট ডট দিয়ে লাস্টের পথ আর লিখলাম না, কারণ আই টু দি পাওয়ার n কত, n এর মান না জানলে আমি আইয়ের কাজ করতে পারবো না। এছাড়া আমার প্রমাণের মধ্যে এখানে ডট 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 খালি অর্থাৎ শেষ পদ নাই। আমি এখানেও আমার সুবিধার্থে আমি শেষ পদ লিখবো না, প্রমাণের মধ্যে শেষ পদ এখানে নাই। এটাকে নাম্বার দিলাম। একটু কাজ করি, এখানে a0 a1 i স্কয়ারের মান -1, তাই i স্কয়ারের জন্য মাইনাস লিখলাম। i কিউবের মান হলো -i, তাহলে লিখে a3i, আর i টু দি পাওয়ার 4 হলো 1। আমরা প্রথম ক্লাসে এগুলো বলেছি, i টু দি পাওয়ার 4 হলো 1, i টু দি পাওয়ার 5 হলো মাইনাস i স্কয়ারের জন্য 4 প্লাস a5 ইন্টু i। আমরা স্টেপ বাই স্টেপ কী করলাম আবার বলছি, i স্কয়ারের জন্য -1, i কিউবের জন্য -i, i টু দি পাওয়ার 4 এর জন্য 1, i টু দি পাওয়ার 5 এর জন্য শুধু i। আমরা কিন্তু এই স্টেপগুলো
আলোচনা করে এসেছি। আয়ের বিভিন্ন ঘাত আমার একদম প্রথম ভিডিওর প্রথম দিকে আমি কথাটা বলেছি। আয়ের বিভিন্ন ঘাত নিয়ে আমরা কাজ পাবো, এখানে তাই পেয়েছি। আমি প্রয়োজনে পাশে সাইড নোট এগুলোর পরিচয় দিয়ে দিলাম। এবার এখানে আমার দেখা যায় এ নট যেগুলোতে আই নাই এগুলো একসাথে লিখে ফেলি, যেগুলোতে আই নাই এগুলো একসাথে লিখে পেলাম ডট 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 যোগ। এবার যেগুলোতে আই আছে এগুলো একসাথে লিখে পেলাম, আই কমন নিয়ে A1 A3 A5 মাইনাস দিয়ে, এখানে কিন্তু ডট ডট দিয়ে খালি আছে, কারণ বইতে খালি আছে। তাহলে আমি এখন যে লাইনটা পেয়েছি 1 প্লাস আই হোল টু দি পাওয়ার n, এটার একটা নাম্বার আমার দিয়ে রাখি, এটার নাম্বার দিলাম 3, এটার নাম্বার দিলাম 3, অনেক বড় অঙ্ক। এবার যে কাজটা আমি করলাম x ইকুয়াল টু আই বসিয়ে আবার একই কাজ করব, x ইকুয়াল টু মাইনাস আই বসিয়ে একই কাজ আবার 1 নং x ইকুয়াল টু মাইনাস আই। যেহেতু এই কাজটা আমার আবার একই রকম আসবে, তাই আমি এই কাজটা দ্বিতীয়বার না করে অনুরূপ বা এভাবে লিখে দিতে পারি। যদি আমি আই স্থলে মাইনাস আই বসাই, অর্থাৎ এখন যে সমীকরণটা পেয়েছি 3 নং এ আই এর স্থলে মাইনাস আই বসিয়ে, তাহলে আমার কাজটা একটু কমে আসে, বসিয়ে পাই। অর্থাৎ উভয় দিকে আমি আই স্থলে মাইনাস আই বসাই দিব, রিপ্লেস করব। আই টু দি পাওয়ার n A0 মাইনাস A2 A4, তাহলে এখানে এই প্লাসের জায়গায় মাইনাস হবে, আই A0 A3 A5 মাইনাস দিয়ে এটাকে নাম্বার দিলাম 4। তাহলে এই কাজটা আবার বলছি, এই কাজটা আমরা এইভাবে করতে পারতাম। কি করতাম, এক নং এ এক্স ইকুয়াল টু মাইনাস আই বসিয়ে একই ক্যালকুলেশন করতে পারতাম। যেহেতু আমার আরও সহজে এই কাজটা একই কাজ আমরা করতে পারি, সেটা হলো আমি এখন যে 3 নম্বর সমীকরণ পেয়েছি উভয় দিকে আই এর পরিবর্তে মাইনাস আই বসে দিই, অর্থাৎ মাঝখানে এই প্লাসটা মাইনাস হয়ে গেছে, এইখানে প্লাসের আগে এই যে আই এর আগে যে প্লাসটা এটা মাইনাস হয়ে গেছে। তাহলে আমার 3 লাইন ক্যালকুলেশন ছোট হয়ে গেল, এটা আমরা করতে পারবো। এখন উদ্দেশ্য কি, এই যে আমি করতেছি, আমি তো মুখস্থ অঙ্ক করতেছি। আমি আগে বলছি এই অঙ্ক মুখস্থ ছাড়া উপায় নেই। যে কোনো শিক্ষক এই অঙ্ক পড়াতে গেলে আমার কথাগুলোই বলতে হবে, ছাত্রদেরকে সতর্ক করতে হবে এই অঙ্কটার ব্যাপারে, যে তুমি অঙ্কটা দেখেই তোমাকে মুখস্থ রাখতে হবে এই অঙ্কটা জটিল সংখ্যার। এই অঙ্কটা জটিল সংখ্যার মধ্যে আমি কিভাবে করেছি, প্রথমে দেওয়া যে সিরিজ এটাকে প্রথমে 1 বসাইছি, তারপরে আই বসাইছি, তারপরে মাইনাস আই বসাই। এটা আমি 3টা সমীকরণ পেয়েছি। 1 বসিয়ে পেয়েছি একটা, এটা নাম্বার দিয়েছি আমি 2 নম্বর সমীকরণ, আই বসিয়ে পেয়েছি একটা, এটা 3 নম্বর, আর মাইনাস আই বসিয়ে আরেকটা পেয়েছি, এটার নাম্বার হলো 4। এই 3 ও 4 যদি আমি গুণ করি তাহলে আমার ওই কাঙ্ক্ষিত রেজাল্টটা যেটা দেখা যায় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এই রাশিটার উপর স্কোয়ার আসবে। দেখো লক্ষ্য করে 3 ও 4 খুব খেয়াল করতে হবে, অনেক বড় ইকুয়েশন। বাম পাশে যদি আমরা খেয়াল করি, বাম পাশে উপরে সূচক যদি আমরা আলাদাভাবে চিন্তা করি, সূচক যদি আমি বাদ দিয়ে চিন্তা করি, তখন বাম পাশটা গুণ করলে 1 প্লাস আই আর 1 মাইনাস আই গুণ করলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হয়। ঠিক ডান পাশটাও সেম। আমি যদি লক্ষ্য করি এই ডান পাশটা প্রথম ব্র্যাকেটের অংশটা আর দ্বিতীয় ব্র্যাকেটের অংশটা যদি আলাদা আলাদা চিন্তা করি, প্রথমটাকে এ ধরলাম, পরেরটাকে বি ধরলাম আই সহ, নিচের অংশে থেকে এটাকে এ ধরলাম, এটাকে বি ধরলাম, তাহলে এখানে প্লাস এখানে মাইনাস, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আমি একবারে যদি অনেক বড় লাইন, তো আমি এত বড় লাইন লিখবো না, একবারে গুণ করে দেবো। অর্থাৎ বামে এবং টানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, উৎপাদক সূত্রটা কি আমরা এই উৎপাদক সূত্রটা জানি না, এই উৎপাদক সূত্রটা ইউজ করবো কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সূত্র হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখন এই লাইনটা আমি যখন 3 এবং 4 গুণ করব, বামে এবং ডানে, এই অঙ্কের বামে এবং ডানে এই সূত্র ব্যবহার করে আমি একবারে ক্যালকুলেশনটা লিখতে চাই। তাইলে আসো 3 ও 4 যদি গুণ করি, 3 গুণ 4, বাম পাশটা হবে 1 স্কোয়ার মাইনাস আই স্কোয়ার হোল টু দি পাওয়ার n। ঠিক ডান পাশটা হবে A0 A2 A4, এভাবে লিখে লিখে প্লাস মাইনাস, আমরা এখানে মাইনাস দিলে উত্তম হয়, মাইনাস দিয়ে আমরা ডট 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 দিয়ে এলো প্রথম এলো এ স্কোয়ার লিখলাম, তারপরে বি হলো এ আই সহ যুক্ত রাশিটা হলো বি, তাহলে এটার উপরে স্কোয়ার দিলাম, A1 বিয়োগ A3 যোগ A5 মাইনাস ডি ডট ডট দি হোল স্কোয়ার। তাহলে আমি এই লাইনটা আবার বলছি,
3 ও 4 আমরা যে গুণ, অনেক বড় একটা গুণ, আমরা তো গুণ এখানে একটা সুবিধা পেয়েছি, বামও পেয়েছি ডানও পেয়েছি। কি পেয়েছি? বামে পেয়েছি 1 প্লাস আই আর 1 মাইনাস আই, তাহলে গুণ করলে 1 স্কোয়ার মাইনাস আই স্কোয়ার। ডানে পেয়েছি ব্র্যাকেটের প্রথম অংশটা এ আর পরের অংশটা হলো বি, তাহলে এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখানে মাঝখানে দেখো আই স্কোয়ার এসেছে, আই স্কোয়ারের মান -1, তাই মাঝখানটা প্লাস হয়ে যাবে। এখানে দেখো আই স্কোয়ার এসেছে, আই স্কোয়ারের মান -1, তাহলে এটা প্লাস হয়ে যাবে। তাহলে আমি কাঙ্ক্ষিত আমার যে রেজাল্টটা, ওই এখানে যে প্রশ্নের যে প্রমাণের বাম অংশটা চলে এসেছে। তাহলে আমরা এখানে লিখতে পারি কি, বাম পাশে আই স্কোয়ারের মাইনাস, এটা মাঝখানে প্লাস আছে, তাহলে 1 যোগ 1 মানে টু দি পাওয়ার n। আর ডান অংশে আমরা একইভাবে, ডান অংশে মাঝখানে মাইনাস আছে আই স্কোয়ারে থাকার কারণে, আই স্কোয়ার, এই আই স্কোয়ার থাকার কারণে এটা আমি প্লাস দিয়ে দিব। তাহলে এখানে a1 a3 a5 মাইনাস দিয়ে ডট ডট হোল স্কোয়ার। দেখো আমি এটাকে যদি এখন 5 নম্বর সমীকরণ দিই, আমার 5 নম্বর সমীকরণ আর 2 নম্বর সমীকরণকে তুলনা করলেই আমরা পেয়ে যাচ্ছি আমার কাঙ্ক্ষিত রেজাল্ট। অঙ্ক এখানে 2টা অঙ্ক করছি, একটা হলো প্রথমে আমরা 2 নম্বর সমীকরণ যেখানে শেষ করছি এটা একটা অঙ্ক, আর এখন যে সমীকরণটা লাস্টে এসেছে এটা আরেকটা অঙ্ক। এই 2টা অঙ্ককে কম্পেয়ার করলে, তুলনা করলেই আমরা প্রশ্নের যে 2টা অংশ এত সমান এত সমান এত পেয়ে যাই। তা আমি আজকে এই অঙ্কের ব্যাপারে আগে সতর্ক করেছি, আবার বলছি যে কোনো চ্যাপ্টারে আবার যদি এভাবে গণি, আমি পড়ানোর সময় জটিল অঙ্কগুলো সাধারণত আলোচনা করি। আমার গত ভিডিওতে আমি একই কথা বলেছি, প্রত্যেকটা চ্যাপ্টারে কিছু অঙ্ক থাকে চিহ্নিত অংশ করে রাখতে হবে। তুমি আমাকে বলতে পারো স্যার এই অঙ্কগুলো আমি মনে রাখবো কীভাবে, আপনি তো অনেক দিন পড়াচ্ছেন এই জন্য পারেন। তোমাকেও মনে রাখার জন্য একই অঙ্ক বারবার করতে হবে। আর একটি প্রশ্নমালার মধ্যে সূত্র জানলে অঙ্ক পড়া যায় প্রায় 80%। একটি প্রশ্নমালায় সূত্র জানলে অঙ্ক পারা যায় 80%। অনেক আছে প্রমাণ আকার অঙ্ক, লেফট হ্যান্ড সাইড থেকে করতে করতে রাইট হ্যান্ড সাইডে চলে যাওয়া যায়, কিন্তু বাকি 20% অঙ্ক দেখা যায় আমি সূত্র জানি, আমি অঙ্ক লেফট হ্যান্ড সাইড থেকে বা রাইট হ্যান্ড সাইড থেকে কোনো কুল পাওয়া যায় না, কোনো কাজের উদ্দেশ্য পাওয়া যায় না। এই অঙ্কগুলো আমাকে পড়ার সময় চিহ্নিত করে নিতে হবে। যেমন এই অঙ্কটার ব্যাপারে চিহ্নিত করে নিতে হবে, আমি প্রশ্নটা দেখেই আমাকে মনে আসতে হবে যে অঙ্কটা আমি করেছি এবং অঙ্কটা আমি একাধিকবার করেছি, অঙ্কটা আমার মুখস্থর মতো আছে। যেমন আমি প্রশ্ন দেখেই বুঝিয়ে ফেলবো এটা প্রথমে জটিল সংখ্যার অঙ্ক। দ্বিতীয়ত অঙ্কটার ধাপটা আমার মুখস্থ রাখতে হবে। প্রথমে প্রদত্ত যে ধারাটা দেওয়া আছে এখানে 1 বসাবো, একটা উত্তর পাবো। পরে এই ধারাটার মধ্যে আবার আই বসাবো, আই বসানোর পরে একটু ক্যালকুলেশন আছে, তারপরে যে ক্যালকুলেশন শেষ হলে আবার আই স্থলে মাইনাস আই বসাবো। এখানে আমার 3টা সমীকরণ আসবে, আই 1 বসালে একটা, আই বসালে একটা, মাইনাস আই বসালে, আই এবং মাইনাস আই বসালে যে 2টা সমীকরণ আসবে, এই 2টা সমীকরণ গুণ করলেই আমার কাঙ্ক্ষিত আমি ফলাফলে যেতে পারি। তো এই যে আমি কথাটা বললাম, মুখস্থ বললাম, তোমাকেও স্টেপ বাই স্টেপ এটা ক্যালকুলেশনের স্টেপটা মুখস্থ করতে হবে। এই অঙ্কটাতে আমরা শেষ পর্যন্ত যেতে হলে আমার ধাপগুলো মনে রাখতে হবে। সৃজনশীল পদ্ধতি চালু হওয়ার পর আমরা অন্তত 4 নাম্বার জন্য বড় অঙ্ক খুঁজি বেশিরভাগ, আর যারা বড় অঙ্ক খুঁজে আমার ধারণা তারা এই অঙ্ককে অবশ্যই পছন্দ করবে। আর অতীতে অঙ্কটা এসেছে, এমন না যে এই অঙ্কটা অতীতে কখনো আসে নাই, যেহেতু অতীতে এই অঙ্কটা এসেছে তাই আমরা এই অঙ্কটার ব্যাপারে অবশ্যই গুরুত্ব দিব। তাহলে আজকের আলোচনা একটা গুরুত্বপূর্ণ এখন আলোচনা করলাম। এর আগের অঙ্কটা এতটা কঠিন ছিল না, করা থাকলেই পারবো। এরকম অঙ্ক কি আরও আছে ধারার? হ্যাঁ আছে। আমি এইরকম অঙ্ক আরেকটা অঙ্ক করতেছি, যদিও এরকম অঙ্ক আরও খুঁজলে আরও কয়েকটা পাওয়া যাবে। আমি ওই অঙ্কগুলোই করতেছি যে অঙ্কগুলো কোনো না কোনোবারে পরীক্ষায় এসেছিল। আজকে এইরকম সমস্যা নিয়ে আরেকটা প্রশ্ন আলোচনা করতেছি। আজকের আলোচনায় আমি একটা নতুন অঙ্ক যোগ করলাম, যেটা আমি বলছি চ্যাপ্টার ভিত্তিক অঙ্কের মধ্যে স্পেশাল গুরুত্ব দিয়ে মনে রাখতে হবে। ঠিক এরকম আরেকটা অঙ্ক আমার প্রশ্ন দেখে মনে রাখতে হবে, কাছাকাছি আরেকটা অঙ্ক। এখানেও আমাদের প্রশ্নটা আমি আগে লিখে নিচ্ছি যে যদি অঙ্কটাতে 1 প্লাস এক্স স্কয়ার হোল টু দি পাওয়ার n ইকুয়াল টু p0 p1x p2x স্কয়ার যোগ p টু দি পাওয়ার x টু দি পাওয়ার 2n হইলে প্রমাণ করো যে p0 p3 p6 ইকুয়াল টু 3 টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে আমি আগে অঙ্কটাতে যেরকম সতর্ক করেছি একই সতর্ক এই অঙ্কের মধ্যেও করব। যে এই প্রশ্নের মতো আমরা দেখেছি ছাত্রছাত্রীদের একটা বড় অংশ অঙ্কটা কখনো দিলে পারে না,
তা আমি তোমাদেরকে বলবো আগের অঙ্কের মতো এটাও মনে রাখার চেষ্টা করবে। আসো আমি অ্যান্সারটা করতেছি। প্রথমে 1 প্লাস এক্স প্লাস এস স্কোয়ার হোল টু দি পাওয়ার n পি নট p1 এক্স p2 এস স্কোয়ার। আমি কাজের সুবিধার জন্য এখানে p6 পর্যন্ত আছে, আমি আরেকটু বৃদ্ধি করে নিচ্ছি, p3 এস কিউব p4 এক্স টু দি পাওয়ার 4 p5 এক্স টু দি পাওয়ার 5 p6 এক্স টু দি পাওয়ার 6। আর গ্যাপ দিয়ে আমি ডট ডট দিয়ে শেষ পদটা আমি না লিখলেও পারি, এই কারণে যেহেতু আমার প্রমাণের মধ্যে শেষ পদটা ডট ডট দিয়ে খালি আছে, তাই আমি লিখলাম না, ডট ডট খালি রাখলাম। এটাকে একটা নাম্বার দিয়ে দিই, এটার নাম্বার দিলাম 1। এবার আসো এক্স ইকুয়াল টু 1 হইলে 1 হইতে পাই, 1 হতে পাই। তো বাম পাশে সব 1 হওয়ার কারণে 1 যোগ 1 যোগ 1 তাহলে হয়ে যাবে 3 টু দি পাওয়ার n। আর ডান পাশে শুধু পিগুলো থাকবে, আমি পিগুলো লিখে নিচ্ছি, p3 p4 p টু দি পাওয়ার 5 p টু দি পাওয়ার 6, এবার গ্যাপ দিয়ে রাখলাম, এটাকে নাম্বার দিলাম 2। তাহলে প্রথমে দেওয়া ধারাটা লিখলাম, এক্স ইকুয়াল টু 1 লিখলাম। আমার আগের অঙ্কের মধ্যে আমি প্রথমে এক্স ইকুয়াল টু 1 লিখেছিলাম, তাহলে এতটুকু মিল আছে। এবারে আমি যদি 1 নংয়ে উভয় পক্ষে 1 নংয়ে এক্স ইকুয়াল টু ওমেগা বসিয়ে পাই। ওমেগা যদি বসাও 1 প্লাস ওমেগা স্কোয়ার হোল টু দি পাওয়ার n পি নট p1 ওমেগা p2 ওমেগা স্কোয়ার p3 ওমেগা কিউব, তারপরে p4 ওমেগা টু দি পাওয়ার 4 p5 ওমেগা টু দি পাওয়ার 5 p6 ওমেগা টু দি পাওয়ার 6। এই যে ওমেগা বসাইলাম, কোন ওমেগা? ওই যে একের ঘনমূলের একটি জটিল মূল ওমেগা, সেই ওমেগা বসাইছি। তাহলে ওমেগা সূত্র ইউজ করা যাবে। তা এখানে প্রশ্নের উপরে ওমেগার কোনো অস্তিত্বই ছিল না, তাই আমি শুরুতেই বলবো এই অঙ্কটা দেখে কোনো বুঝার উপায় নাই ওমেগা কেন বসাচ্ছি। আগের অঙ্কের মতো এক্সের মান আই লিখলাম মাইনাস আই লিখলাম, দেখে বুঝার কোনো উপায় ছিল না। তাহলে আমার এই অঙ্কের মধ্যেও একই কথা, যে ওমেগা কেন বসাবো এটা মুখস্থ রাখতে হবে, বুঝার কোনো উপায় নেই, প্রশ্ন দেখে বুঝার কোনো উপায় নেই, ওমেগা বসাইতে হবে। তা আমি যখন ওমেগা বসাইলাম, আমার একটা লাভ হলো, বাম পাশে কিন্তু 0 হয়ে গেছে, বাম পাশে 0 হয়ে গেছে, লিখলাম 0। আর ডান পাশে পি নট p1 ওমেগা p2 ওমেগা স্কোয়ার আর পি ওমেগা কিউব 1, তাই আমরা লিখতে পারি p3। তার p4 এই ওমেগা টু দি পাওয়ার 4কে ওমেগা লিখতে পারি, p5 ওমেগা টু দি পাওয়ার 5কে ওমেগা স্কোয়ার লিখতে পারি, p টু দি পাওয়ার 6 ওমেগা 6কে 1 লিখতে পারি। এই তাহলে এখানে আমি দেখতেছি যে ওমেগার কাজ যেগুলো বড় ছিল 3 বা 3-এর উপরে ছিল, এগুলো আমরা সূত্রের সাহায্যে ছোট করে নিয়েছি। আমরা যারা ওমেগার অঙ্ক করেছি আমরা এই কাজটা কিন্তু তখন বলেছি যে এরকম করতে হবে। তাহলে এখানে আমরা কী করলাম আমি একটু আবার বলে নিচ্ছি কী করলাম। যেখানে ওমেগা টু দি পাওয়ার 4 পেয়েছি, ওমেগা কিউব তো 1 লিখছি, ওমেগা টু দি পাওয়ার যেখানে 4 পেয়েছি এখানে ওমেগা লিখছি, আর ওমেগা টু দি পাওয়ার 5 যেখানে পেয়েছি ওমেগা স্কোয়ার লিখছি, আর ওমেগা টু দি পাওয়ার 6 যখন পেয়েছি 1 লিখছি। তো এই মানগুলো বসিয়ে রেখে দিলাম, এটা আর কাজ করলাম না। ঠিক 1 নংয়ে আবার 1 নং এ এক্স ইকুয়াল টু ওমেগা স্কোয়ার বসিয়ে পাই। তাহলে আমি যদি ওমেগা স্কোয়ার বসে বাম পাশে 1 প্লাস ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা টু দি পাওয়ার 4 হোল টু দি পাওয়ার n, আর ডান পাশে হবে পি নট p1 ওমেগা স্কোয়ার p2 ওমেগা টু দি পাওয়ার 4 p3 ওমেগা টু দি পাওয়ার 6 p4 ওমেগা টু দি পাওয়ার 8 p5 ওমেগা টু দি পাওয়ার 10 p6 ওমেগা টু দি পাওয়ার 12। আমি ডট 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 দিয়ে লিখে দিলাম। তাহলে লক্ষ্য করে দেখো এখানেও একটা ওমেগা স্কোয়ার বসালাম। তাহলে এক্সের জায়গায় ওমেগা একবার বসাইছি প্রথমে, এবার বসাইছি ওমেগা স্কোয়ার। তো ওমেগা স্কোয়ার বসানোর কারণে আমার আগের মতোই দেখো এখানে এটার মান 0, কারণ ওমেগা টু দি পাওয়ার 4 হওয়ার কারণে বাম পাশে 1 প্লাস ওমেগা স্কোয়ার হয়ে যায়, তো এটা 0 হয়ে যায়। আর পি নট p1 ওমেগা স্কোয়ার, p2 পাশে ওমেগা 4, তাহলে আমি এটা লিখতে p2 ওমেগা, p3 পাশে ওমেগার কাজ 3-এর গুণিতক, তাহলে এটা 1, p4 এর পাশে ওমেগা টু দি পাওয়ার 8 লিখতে পারি ওমেগা স্কোয়ার, p5 এর পাশে ওমেগা টু দি পাওয়ার 10 লিখতে পারি শুধু ওমেগা, আর p6 এর পাশে ওমেগা টু দি পাওয়ার 12 শুধু 1। তাহলে আমরা এখানে এই সমীকরণটার নাম্বার দিব
4। তাহলে আবার বলছি, অঙ্কটা অনেক বড় অঙ্ক, দেখো আমি বোর্ডে পুরো বোর্ড আমার লেখা হয়ে গেছে। যে প্রথমে আমি 1 বসাইছি, পরে ওমেগা বসাইছি, পরে ওমেগা এসেছে। কয়টা ইকুয়েশনে এসেছে? 3টা। প্রথমে 1, তারপরে ওমেগা, তারপরে ওমেগা স্কয়ার। 3টে ইকুয়েশন এসেছে। এবার এই 3টে ইকুয়েশন যোগ করলে আমি কাঙ্ক্ষিত রেজাল্টটা পেয়ে যাব। এই 3টে ইকুয়েশন যোগ করলে আমি কাঙ্ক্ষিত রেজাল্টটা পেয়ে যাব। তাহলে 1 যোগ 2 যোগ 3, এই যোগটা আমি একটু উপরের লাইনটা একটু এই জায়গাটা মুছে নিচ্ছি। আমি যে 3টা সমীকরণ পেয়েছি, এই যে 2, 3, 4, এই 3টা সমীকরণ এখন যোগ করব। এই 3টা সমীকরণ যোগ করব। যোগ করলে আমি আমার কাঙ্ক্ষিত প্রশ্নের অ্যান্সার পেয়ে যাব। তো আমি যেহেতু যোগটা আমি একটু দেখাই, 2 যোগ 3 যোগ 4, 2 যোগ 3 যোগ 4, এতে দেখো কি ঘটে। বাম পাশে আছে 2 নং সমীকরণের অংশে হলো 3n, আর বাকিগুলো হলো 0। তাহলে বাম পাশে আছে 3 টু দি পাওয়ার n, 3 টু দি পাওয়ার n। আর ডান পাশে p0গুলো যদি আমি নিচে নিচে চিন্তা করি, এইখানে p0, এখানেও p0, এখানেও p0, 3টা p0 আমি একবারে লিখে দিলাম, 3টা p0। আর p1 যদি আমি ধাপে ধাপে দেখি, p1 প্রথমটার সহগ হলো 1, দ্বিতীয়টার সহগ p1 এর সহগ হলো ওমেগা, এরপরেরটাতে p1 এর সহগ হলো ওমেগা স্কয়ার। p1টা লিখলাম। এরপরে দেখো p2 যদি লিখি, p2-র একই অবস্থা, p2-র প্রথম সহগ হলো 1, এরপরে এটা হলো ওমেগা স্কয়ার, এরপরে এটা হলো ওমেগা। এরপরে আবার p3 ক্ষেত্রে দেখো 3টা 1 আছে, p3 একটা এখানে, এরপরে এটা p3 দেখো 1 একা আছে, p3, এই যে p3, এরপরটাতে p3 দেখো একা আছে, এই যে p3, তাই না? তাহলে p3গুলো আমি যদি একসাথ করি তাহলে 3, 3, p3 হবে। এভাবে যদি আমি ধাপে ধাপে লিখি, 3p3 পরে আবার p4, 1 প্লাস ওমেগা স্কয়ার, এরপরে যদি p5 কমন নিয়ে থাকে 1 প্লাস ওমেগা স্কয়ার প্লাস ওমেগা, এরপরে এটাও যোগ করলে হবে 3p6 ডট 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 ইনফিনিটিতে লেখি না, আমরা ইনফিনিটি লিখলাম, চলতে আছে আর কি। তাহলে আমি যোগটা একটু বুদ্ধি করে করছি, অর্থাৎ অনেক বড় যোগ তো আমি একবারে যোগ করে ফেলছি। বামে 3 পারেন, ডানে প্রথম p0 3টা নিচে নিচে যোগ করে 3p0 লিখলাম, তারপরে p1 কমন নিয়ে একবারে সাথে লিখলাম, p2 কমন নিয়ে সাথে লিখলাম, আবার p3 3টা 3p3 লিখলাম, এভাবে সাজিয়ে একবারে লিখলাম। এতে লাভ কী হয়েছে দেখো, প্রত্যেকটা ওমেগার অংশ 0 হয়ে গেছে। এই সূত্রটা আমরা আগের থেকে ব্যবহার করেছি। তাহলে 3p ইকুয়াল টু 3p0। তাহলে পরের p1-এর সহগ 0 লিখব না, এর p2-র সহগও 0 লিখব না, 3p3, তারপরে এটা 0 লিখব না, এটা 0 লিখব না, লাস্টে হলো 3p6। আমরা লক্ষ্য করে দেখি উভয় দিকে একটা 3 দিয়ে ভাগ করে দেওয়া যায়। উভয় দিকে যখন আমরা 3 দিয়ে ভাগ করে দিব, আমি যে প্রস্থটা প্রথমে লিখেছিলাম ওই প্রস্থটা চলে আসবে। p0, আমি ডান পাশটা আগে লিখি, p0, p3, p6 ডট 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 ইকুয়াল টু 3 টু দি পাওয়ার n মাইনাস 1। এটার মতো কিছু কিছু লেখকের বইতে, সব বইতে না, আরও 2টা অঙ্ক পাওয়া যায় এটার মতো কাছাকাছি। যেহেতু এই অঙ্কটা একবার দুইবার বোর্ডে আসছে, আমরা শুধু এই অঙ্কটাই করলাম। তা আমি যে আজকে আলোচনা শুরুতেই বলছি কিছু জটিল অঙ্ক করব, তাই 2টা জটিল অঙ্ক, অর্থাৎ চ্যাপ্টারের নাম জটিল, 2টা জটিল অঙ্ক আমরা পেয়ে গেলাম আজকের আলোচনার মধ্যে। তাহলে এক্সারসাইজ 6-এ আজকে মূল অঙ্ক হলো 2টা, আগে পরে যেগুলো বুঝাবো এগুলো সহজ। আজকের আলোচনা 2টা জটিল অঙ্ক আছে, আমরা স্পেশাল এই 2টা অঙ্ক মনে রাখবো। তারপরে আমাকে তোমরা যারা অনলাইনে ক্লাস করতেছো, তোমরা কিছু সমস্যার কথা বলেছ। ওই সমস্যাগুলো হলো তোমরা আগের ক্লাসগুলোতে করতে পারো নাই এমন কয়েকটা অঙ্ক সমস্যার কথা বলেছ। আমি ওই রকম দিয়ে একটা সমস্যাটি আলোচনা করতেছি। আগে ক্লাসগুলোতে ছিল, তোমরা আমাকে প্রশ্ন করেছ, আমি সেই আলোকে আগের ক্লাস থেকে আমরা কিছু অঙ্ক করতেছি। একটা অঙ্ক বেশ কয়েকজনে আমাকে বলছো করানোর জন্য, যে প্রমাণ করো 3 + 4i হোল টু দি পাওয়ার -12, 3 - 4i হোল টু দি পাওয়ার -12 ইকুয়াল টু 4/5। এই অঙ্কটা
করানোর জন্য বলছি। এখানে অবশ্যই এটার পাশাপাশি বাড়ির কাজ ছিল। আমি যেদিন তোমাদেরকে বর্গমূল পড়িয়েছি, বর্গমূলের শেষের দিকেই অঙ্কগুলো ছিল। এখানে 3 থেকে 4টা অঙ্ক ছিল বর্গমূলের পরে বাড়ির কাজ হিসাবে, তার মধ্যে এই অঙ্কটা আছে। তা আমরা অঙ্কটা একটু যদি দেখি, এই অঙ্কটা লেফট হ্যান্ড সাইড যদি আমরা লিখি, লেফট হ্যান্ড সাইড 3 + 4i হোল টু দি পাওয়ার -12, এখানেও 3 - 4i হোল টু দি পাওয়ার -12, রুট মাইনাস নিচে চলে আসবে 1/3 + 4i, এই যে রুট দিয়ে দিলাম, নেগেটিভ হওয়াতে নিচে নিয়ে আসছি, নেগেটিভ সূচক হওয়াতে নিচে নিয়ে আসছি, আর হাফ থাকে রুট দিয়ে দিয়েছি 3 - 4i। তা আমি বর্গমূলের যে রুল তোমাদেরকে শিখিয়েছি ওই রুলটা প্রয়োগ করি। কোন রুলটা? সংক্ষিপ্ত রুলটা, আমরা যেটা প্রমাণ নিয়মটা দেখাইছিলাম, যে এখানে আমি এই মাঝখানে যে 4i আছে এটাকে আগে লিখব 2 × 2i, তাহলে 2 × 2i, তাহলে 2কে আমরা যদি করি, এখানে যদি আমি 2² দিই, 2 × 2 × i প্লাস i², দেখো মিলে গেছে, 3 হয়ে গেছে, 2 × 4 থেকে 1 বিয়োগ করলে এটা হয়ে যায়। ঠিক অনুরূপভাবে এখানেও আমরা সেম কাজটা করব, যে এই 3কে লিখব 2², 2 × 2 × i, তারপর লাস্টে লিখব i²। তাহলে আমি দেখতেছি নিচে পূর্ণবর্গ রাশি হয়ে গেল 2 + i হোল স্কয়ার, এখানে একটা রুট ছিল, তারপরেও এখানে আসছে 2 - i হোল স্কয়ার। তাহলে আমি এবার দেখতেছি 1/2 + i, তারপরে 1/2 - i। এখানে এসে আমরা একটু হুসুট খাবো, কারণ বর্গমূল এই চিহ্নটা প্রশ্নের শুরুতেই ছিল। কোনো অঙ্কে যদি বর্গমূল চিহ্ন শুরুতেই থাকে, তার চিহ্ন ওখানে নির্বাচন হয়ে গেছে। তাই এখানে রুটের আগে আমরা যে বর্গমূল করলে যে প্লাস মাইনাস দিই, এখানে প্লাস মাইনাস দেওয়া যাবে না। আবার বলছি কথাটা, যদি কোনো প্রশ্নে বর্গমূল প্রশ্নেই থাকে, প্রথম লাইনে চিহ্ন নির্বাচন হয়ে গেছে, অর্থাৎ প্রশ্নতে চিহ্ন নির্বাচন করে দিয়েছে, তাই আমি তো বর্গমূল করিনি, প্রশ্নে বর্গমূল ছিল, তাই এখানে প্লাস মাইনাস হবে না। আবার বলছি, কোনো জিনিসের বর্গমূল করলেই প্লাস মাইনাস আসে, যদি আমি যখন বর্গমূল করি তখন প্লাস মাইনাস দিব, ঠিক আছে? যখন বর্গমূল করি তখন প্লাস মাইনাস দিব। তাই আমি যখন বর্গমূল করছি, আমি কি করছি নাকি আগে বর্গমূল ছিল? আগে বর্গমূল ছিল, আমি বর্গমূল করি না, আমি জাস্ট একটা ক্যালকুলেশন করেছি। বর্গমূল প্রশ্নে বর্গমূল চিহ্ন অলরেডি উপস্থিত ছিল, তাই এখানে প্লাস মাইনাস দেওয়ার কোনো সুযোগ নেই। এখন কেউ যদি বলে প্লাস মাইনাস হবে স্যার, আমি মানি না, তাহলে তুমি দেখবে রেজাল্টটা ওই যে 4/5 হবে না, আরও কাঙ্ক্ষিত রেজাল্ট, ভিন্ন রেজাল্ট আসবে। আসো, তাহলে এখানে প্লাস মাইনাস হবে না, এটাই হলো যুক্তি। 2 - i, 2 + i ডিভাইডেড বাই 2 + i, 2 - i, তাহলে উপরে i কাটা যায় 4, আর নিচে a² - b² অর্থাৎ i² -1, তাহলে 4/5 হয়ে গেল রাইট হ্যান্ড সাইড। খুব সহজ। তাই আমি আমার লেকচার শিটে একটা বাড়ির কাজ আছে, তোমরা এটা অবশ্যই করবা। এটা আমার মনে হয় অনেকেই পেরেছো, না পারলে যেমন আরেকটা অঙ্ক আছে, i এর বর্গমূল যোগ -i এর বর্গমূল ইকুয়াল টু সম্ভবত √2। এই অঙ্কটা আমার প্রথম দিকে বাড়ির কাজের মধ্যে, এই অঙ্কটা আর এই অঙ্কটা সেম অঙ্ক, i আর এটা হলো √i ইকুয়াল টু √2। তোমরা চেষ্টা করবো অঙ্কটা এইভাবেই করবা, এখন যেটা করলাম এইভাবেই করবা। আরেকটা অঙ্ক আছে ঘনমূল দিয়ে, এখানে অঙ্কটা নিয়ে অবশ্য আমি i এর ঘনমূল -i এর ঘনমূলের অ্যান্সার এটা 0 দিছে। হ্যাঁ, কত? i এর ঘনমূল এভাবে, i এর ঘনমূল আর -i এর ঘনমূল ইকুয়াল টু 0 দিয়েছে। তো এই অঙ্কটার ক্ষেত্রে আমি বলবো i এর ঘনমূল, আমরা যে প্রথম লেকচারে i এর ঘনমূল করে আমরা 3টা উত্তর পেয়েছিলাম, আমি প্রথম উত্তরটা নিব। ঠিক -i এর ঘনমূল করব, আমি নিয়ম মতো করবো, আলাদা অঙ্ক করব, করে কি 3টে উত্তরের মধ্যে প্রথম উত্তরটা নেব, নিয়ে আমি বাম পাশে বসে দিয়ে 0 পেয়ে যাব। যেমন i এর ঘনমূল পেয়েছিলাম -i, আর -i ঘনমূল পেয়েছিলাম +i, তাহলে +i -i যোগ করলে 0। অর্থাৎ এই অঙ্কটা করতে হলে তোমাকে i এর ঘনমূল -i এর ঘনমূল আলাদা আলাদা করে। এবার তোমার প্রশ্ন আসতে স্যার i এর ঘনমূল তো 3টে এসেছে, আপনি এখানে একটা সুবিধা মতো বসালেন। এই ক্ষেত্রে তুমি যুক্তি দেখাবা যে i এর ঘনমূল 3টি, তার প্রথমটি গ্রহণ করে, -i ঘনমূল 3টি, তার প্রথমটি গ্রহণ করে লেফট হ্যান্ড সাইডে মান বসিয়ে এত পেয়েছি। যদি বলো যে দ্বিতীয়টা গ্রহণ করলে তার রেজাল্ট চেঞ্জ হবে, তাহলে ওরা যেহেতু 0 আনতে বলছে আমাকে,
তাই আমি 0 আনার জন্য এই কাজটা করব। ঠিক অনুরূপভাবে আয়ের বর্গমূল মাইনাস আয়ের বর্গমূলকে যদি আলাদা করো প্লাস মাইনাস আসো, যদি √2 আনতে চায় তোমাকে ওই যুক্তিটা দেখাইতে হবে যে প্রথমটার প্লাসের মানটা পরেরটার প্লাস মানটা গ্রহণ করলে তখন √2টা আসে, যদি প্লাস মাইনাস মান গ্রহণ করো উল্টা আরেকটা রেজাল্ট আসে। এই গণমূলের ক্ষেত্রে আমি যেভাবে বলছি তোমরা এইভাবে পাশে চেষ্টা করবা, যদি না পারো আবার আমার পরবর্তী ক্লাসে জুম ক্লাসে আমরা সমস্যা নিয়ে যখন আলোচনা করব জুম ক্লাসে থাকবো। আমাদের আজকে লেকচারে পরে আমাদের এরপরে ক্লাসগুলো সমস্যা নিয়ে আমরা ক্লাস করব জুমে। যারা আমাদের যে সমস্যা হয় সব লিখে রাখবো, লিখে ওই সমস্যাগুলো নিয়ে আমি পরবর্তী ক্লাসগুলোতে জুমে থাকবো। ওই এরপরে ক্লাসে আর কোনো প্রবলেম নিয়ে আমি আলোচনা করব না, অর্থাৎ কোনো ভিডিও দিব না। এগুলো যারা লাইভ ক্লাস করবা প্রবলেমগুলো তাৎক্ষণিক সলভ করব, আর এগুলো কোনো ভিডিও করা হবে না। তাই আজকের ক্লাসের পরে আমার কোনো ভিডিও ক্লাস থাকবে না। এরপরে যতগুলো ক্লাস থাকবে এগুলো থাকবে আমার শুধু জুম ক্লাস, অথবা আমার সামনে যারা থাকবে তাদের প্রশ্ন উত্তর, এটার উপরে কোনো ভিডিও তৈরি হবে না। তাই অনেকে আছে হঠাৎ করে ক্লাসে থাকো না, জুমে থাকো না। তাই আমার ষষ্ঠ লেকচারের পরে যদি কোনো ক্লাস থাকে জটিল সংখ্যা 1টা বা 2টা ক্লাস থাকে, এটা অবশ্যই তোমরা জুম অথবা আমার সামনাসামনি এসে ক্লাস করবা, এটা তোমরা খেয়াল রাখবা। তাহলে আমি এই প্রবলেমটা মতো আমি তোমাদেরকে আরও এরকম 2টা প্রবলেম দিয়ে রেখেছি, তোমরা ওই প্রবলেমগুলো যদি এর মধ্যে কেউ না পারো আজকে বাসায় যেয়ে এটা চেষ্টা করবা। তা আমি এখানে আর কি আছে, হ্যাঁ আরেকটা সমস্যা তোমরা আমাকে জানাইছো, আর্গুমেন্টের একটা প্রবলেম আমি দিয়েছিলাম, এটা বেশ কয়েকজনে আমাকে বলছে করানোর জন্য। এই প্রবলেমটা হলো আমি আগে দিয়েছিলাম আমার গত লেকচারে, প্রশ্ন তোমাদেরকে বাড়ির কাজ হিসেবে দিয়েছিলাম। z1 = এত, z2 = √3 - i হইলে দেখাও যে আর্গুমেন্ট অফ z1 z2 equal to argument of z1 argument of z2, এটা প্রমাণ দেখাইতে বলছে। এখন আমি তোমাদেরকে আর্গুমেন্ট শিখাইছি, আমার গত লেকচারে আর্গুমেন্ট শেখানো হয়েছে, আমি গত ক্লাসে এই আর্গুমেন্টগুলি শিখেছি। এখানে শুধু z1 এর আর্গুমেন্ট z2 আর্গুমেন্ট আমি আলাদা করে শিখেছি, শুধু গুণফলের আর্গুমেন্টটা আমার করলেই এখানে হয়ে যায়। আসো z1 z2 গুণফলটা কত আসে দেখি একটু। z1 z2 গুণফলটা কত? 1 + i √3 - i, তাহলে এটা গুণ করলে আসে 1 দিয়ে গুণ করলে √3 - i √3 দিয়ে গুণ করলে i × 3 - i² × √3। তাহলে আমি দেখতেছি এখানে √3, এখানে এই 3i আর এলো 2i, আর এখানে মাইনাসটা হয়ে যাবে প্লাস √3। তাহলে আমার দেখা যায় এখানে আসে 2 √3 - 2i, অর্থাৎ আমি z1 z2 কি পেলাম? গুণফল পেয়েছি। এবার আর্গুমেন্ট বের করব। তা আর্গুমেন্ট যদি বের করো, আর্গুমেন্ট অফ z1 z2, তাহলে আর্গুমেন্টের সূত্র কি? tan ইনভার্স y হলো এখানে -2, আর আমি সূত্র লিখছিলাম b/a -2/2 √3। তাহলে এখানে 2 কাটা যায়, tan ইনভার্স 1/√3, একটা মাইনাস আছে। যখন এই মাইনাস আসে এই চিত্র দেখতে হবে চিত্রটা কোথায় আছে, যে এই সংখ্যাটা কোথায় আছে। আমি প্রথমে পজিটিভ পরে নেগেটিভ, তাহলে এটা এই চতুর্ভাগে আছে, এই চতুর্ভাগে। তা আমি সূক্ষ্ম কোণটা কিন্তু বের করবো। এখানে মনে রাখতে হবে এই সূত্রটা কিন্তু আর্গুমেন্টের আমি যেহেতু মুখ্য মান বলেছিলাম ওই মুখ্য মানটা বের করতে হবে, অন্য মান বের করলে রেজাল্ট মিলাইতে পারবো না। তাহলে মুখ্য মান যদি বের করো তাহলে আমার এখানে আসবে tan, শুধু আমি ভিতরে tan -π/6 লিখে দিব, কারণ 1/√3 মান হলো -π/6, ওই মাইনাসটা বাইরে ছিল, এটা ভিতরে দিয়ে দিলাম। তাহলে এখানে আমার tan ইনভার্স, এখানে এই ঘরের জন্য অলওয়েজ মাইনাসটা ভিতরে চলে যাবে, এই ঘরের জন্য চতুর্থ চতুর্ভাগের জন্য। তাহলে tan ইনভার্স বাদ দিয়ে -π/6 আমি পেয়ে গেলাম গুণফলের আর্গুমেন্ট। এবার ডান পাশে আর্গুমেন্ট z1 আর্গুমেন্ট z2 আমি যদি আলাদা আলাদা বের করি, প্রথম আসো আর্গুমেন্ট z1, আর্গুমেন্ট অফ z1 কত হবে? tan ইনভার্স √3/1। তাহলে আমি যদি এটা দেখি, এটা প্রথম চতুর্ভাগ, দুটোই পজিটিভ, তাহলে যেহেতু এটা প্রথম চতুর্ভাগ এটা কোনো সমস্যা নাই, tan 60 অর্থাৎ π/3, অতএব আমরা লিখব শুধু π/3। তারপর আর্গুমেন্ট অফ z2 এটা যদি আমরা বের করি, অর্থাৎ এটার আর্গুমেন্ট যদি বের করি তাহলে এটা আসে tan ইনভার্স √3, নাও -1/√3, তাহলে আমি এখানে যদি খেয়াল করি এটা অ্যান্সার আসবে, একটু আগে যেটা করছি ওইটাই আসবে, কারণ এখানেও তো -1/√3 পেয়েছি, তাহলে এখানে হবে π/6।
আমি কি ভুল করছি কি না, Z1 Z2 এর মধ্যে কোনো ভুল করছি? আবার একটু চেক করে নিতে হচ্ছে। রুট 1 দিয়ে গেলে √3 - i, আর i দিয়ে i√3 দিয়ে গুণ করলে i × 3, তারপরে i গুণ করলে i² √3। তাহলে আসো √3, আর এখানে হলো এটার সাথে এটা যোগ করলে 2i, আর এখানে √3 হয়ে যায়, √3 প্লাস হয়ে যায়, তাহলে প্লাস হলে √3 আর √3 2√3 আর -2, না ঠিকই আছে। তাহলে b/a 2/2√3, 2 কাটা গেলো 2/√3, তাহলে ঠিক আছে। আর এখানে এখন যেটা করতেছি √3 - i, তাহলে -1/√3, তাহলে এখানে ডান দিকে যেয়ে নিচের দিকে আসবে, তাহলে এটার মতো এটা আসবে। এটা হলো আগে যেভাবে হয়েছে -5 এভাবেই হবে। এখন Z1 Z2 আর্গুমেন্ট যোগ করলে কত হয়? কোথায় ভুল হয়ে গেল কেন? আবার পিডিএফ অবশ্য এটা করা আছে, ও একটু ভুল করছিলাম, এটা +2i আছে, ভুল করছি, +2i আছে, +2, এইখানে +2i আছে। দেখো এই যে 2i, এটা i² মাইনাস প্লাস, তো এই যে 2i, এই ভুলটা করাতে আমার সময়টা নষ্ট হলো। তাহলে এটা প্লাস হবে, প্লাস হলে কিন্তু আমার রেজাল্ট শুধু 5/6 হবে। হ্যাঁ, তাহলে ভুলটা পেয়ে গেছি। তাহলে এখানে আসো, তাহলে এই অ্যান্সারটা 5/6, এটা আমি এটা ছিল -5/6। তাহলে এবার আসো, এই দুইটা যোগ করলে কত হয়? আর্গুমেন্ট অফ Z1 আর্গুমেন্ট অফ Z2 যোগ করলে হয় 5/3 যোগ 5/6, লসাগুলো 5/6। ওই যে দেখো, এটার সাথে এটাই বলছে, তো আমাকে বলছে এত ইকুয়াল টু এত প্রমাণ করো। ঠিক আছে, তাহলে আমি যারা আর্গুমেন্ট শিখছি, আমরা আর্গুমেন্ট জানি, এই অঙ্কের মধ্যে আমার নতুনত্ব কিছু নেই। যাই হোক, আমি এরপর আরও দুইটা ওমেগার অঙ্ক দেখা যায়। তোমরা যারা আমাকে সমস্যা হয়েছে বলে পাঠিয়েছ, আরও দুইটা সমস্যা আমি আমার পিডিএফে করে দিয়েছি, এটা দেখে বোঝা যাবে। তাই আমি যেহেতু পিডিএফে আরও দুইটা সমস্যা করে দিয়েছি, ওই দুইটা সমস্যা নিয়ে আর আলোচনা বৃদ্ধি করলাম না। তোমরা শুধু আমার পিডিএফে করা অঙ্কটা দেখলে ইনশাল্লাহ বুঝতে পারবা। অর্থাৎ প্রথম আমরা ওমেগার যে ক্লাসটা করেছিলাম, অর্থাৎ চতুর্থ লেকচারে কিছু ওমেগার অঙ্ক তোমরা প্রবলেম পাঠিয়েছিলে, ওই প্রবলেমগুলোর উপর আমি এখানে দুইটা অঙ্ক যারা পাঠিয়েছে ওই দুটো অঙ্ক আমি করে দিয়েছি। ওমেগার আরও দুটো অঙ্ক তোমরা সমস্যার কথা বলেছো, ওইগুলো করে দিয়েছি। তাহলে দেখা যায় আজকের আলোচনার পরও আরও সমস্যা থাকতে পারে, তাই আজকে লেকচার 6 দিয়ে আমার ভিডিও আমি শেষ করলাম। আমরা আগামী ভিডিওতে কোনো জটিল সংখ্যার কোনো ভিডিও থাকবে না, শুধু প্রবলেমগুলো আলোচনার জন্য আমি জুমে মিলিত হব। তোমরা যারা জুমে মিলিত হবে, আমার লাইভ ক্লাসে থাকবে, আমার সাথে যোগাযোগ রাখবে, আমার নোটিশ গুগল ক্লাসরুমে থাকবে, ওই ক্লাসরুমে নোটিশ অনুযায়ী তোমরা জটিল সংখ্যার সমস্যাগুলো নিয়ে আমার সাথে সরাসরি মিলিত হলে আশা করি তোমাদের সমস্যাগুলো শেষ হবে। তাই আজকের মতো আমি এখানে থেকে ক্লাসটা এখানেই শেষ করতেছি। তোমরা প্রত্যেকেই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা রেখে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।